চেকমেট, লেখিকা সারিকা হোসেন। পর্ব নম্বর 13। সকাল সকাল সারফরাজকে জোর করে বগল দাবা করে ধরে একটা ট্যাটু রিমুভাল শপে নিয়ে এসেছে অভিরূপ। ভয়ানক চোখ জোড়া এক অদ্ভুত ট্যাটু আরো ভয়ানক করে তুলেছে। অভিরূপ চাই সারফরাজ কোনো মেইলি বিষয়ে জড়াক, যাতে তার মধ্যে ন্যূনতম ভালোবাসার সৃষ্টি হোক। কিন্তু তার চোখের এই ট্যাটু দেখলে মেয়ে তো দূর, একটা ছেলেও কাছে ঘেসবে না। কারণ ট্যাটুর মিনিং আম মনস্টার, রান অ্যাওয়ে ইফ ইউ ওয়ানা লিভ। ট্যাটুটা সারফরাজ এক প্রকার বাধ্য হয়েই করেছিল। ক্যালিফোর্নিয়ার অকল্যান্ড, স্যানিলাস, সান্টা ক্রুজ, সিগন্যাল হিল, হাইল্যান্ড এর এরিয়াগুলো ছিল সবচেয়ে ভয়ানক আর খতরনাক। এই প্রত্যেকটা ছোট ছোট শহর ছিল এক একটা গ্যাং এর অধীনে। এক গ্যাং লিডারের শহরে আর এক গ্যাং লিডার বা সদস্যদের প্রবেশ ছিল নিষিদ্ধ, কিন্তু কেউ তা মানতে নারাজ। এই জন্য হতো মুখোমুখি সংঘর্ষ। এক গ্যাং এর সদস্য অন্য গ্যাং লিডার বা সদস্যকে দেখলেই ডিরেক্ট শুট করে দিত। মানুষের প্রাণ নেওয়া যেন একদম সহজ ছিল এদের কাছে। শুধু তাই নয়, শরীরের অঙ্কিত ট্যাটু প্রমাণ করত কে কত ভয়ানক আর দলের জন্য নিবেদিত প্রাণ। যাদের পুরো মুখশ্রী জুড়ে ট্যাটু থাকতো তাদের দেখে সহজেই বোঝা যেত এই সদস্যগুলো তাদের দলের সবচেয়ে বিপজ্জনক এবং গ্যাং লিডার এর জন্য প্রাণ উৎসর্গ করতেও দ্বিধাবোধ করে না। আর যার চোখের নিচে টিয়ার ড্রপ ট্যাটু অঙ্কিত থাকতো তাকে দেখলেই মানুষ দৌড়ে পালাতো, কারণ চোখের নিচে টিয়ার ড্রপ ট্যাটু প্রমাণ করত মানুষটির নির্দয়তা ও নিষ্ঠুরতা। শুধু তাই নয়, যার এমন ট্যাটু আছে সে হচ্ছে ওই গ্যাংয়ের শ্রেষ্ঠ প্রাণহারক, যে নিজেই জানে না সে কতজনের প্রাণ নিয়েছে। সারফরাজ কতজনের উষ্ণ রক্তে স্নান করেছে এই হিসেব সারফরাজের অজানা। আজকাল এসব খুন খারাপই তার কাছে নেশায় পরিণত হয়েছে। এই নিষ্ঠুর নিয়ম নীতিহীন শহর তাকে কবে হৃদয়হীন মানব করেছে তা সারফরাজ জানে না। সারফরাজ শুধু জানে এই পৃথিবীতে টাকা আর ক্ষমতা ছাড়া টেকা মুশকিল। এই ক্ষমতার জন্য টাকা চাই, আর টাকার জন্য। কথাটি ভেবে কিটকিটিয়ে হাসে সারফরাজ। কতজন সাধু লোক এই দুনিয়ায় টাকা, ক্ষমতা, দম্ভ, সাহস নিয়ে আয়েশি জীবনযাপন করছে। আদেও কেউ করতে পেরেছে? মোটেও না। তবে কিসের এত পিছু টান? অভিরূপের স্বাভাবিক গলায় নিজের ধ্যান ছেড়ে বাইরে এলো সারফরাজ। মানুষকে ভয় দেখানোর জন্য এখন আর ট্যাটুর প্রয়োজন নেই। নিজের নাম আর আধিপত্যই যথেষ্ট। বরং এই ট্যাটু ক্যালিফোর্নিয়ার অলিগলির মস্তানদের চিহ্ন হয়ে উঠেছে। এদের মতো 2 টাকার সাধারণ গ্যাং নয় সারফরাজের। তার নিজেরই একটা পরিচয় আছে, জাগুয়ার। কি ভয়ঙ্কর নাম, তাই না? নিজেকে ভয়ঙ্কর উপস্থাপন না করে নম্র ভদ্র থেকে হুট করে বুকের কলিজা খুবলে আনার মধ্যে হয়তো পরম তৃপ্তি। অ্যাটলিস্ট লাস্ট মোমেন্টে ভিকটিমকে চমকে দেওয়া যায়। কথাটি ভেবে সারফরাজ ঠোঁট কামড়ে হাসলো। এরপর চোখের কালো রোদ চশমা সরিয়ে ট্যাটু রিমুভাল ব্যক্তির সামনে গিয়ে বসলো। সারফরাজের চোখ আর ট্যাটু দুই দেখেই ঘাবড়ে গেল লোকটি। হাত পা কেমন কেঁপে উঠলো। এটা দেখে সারফরাজ তাচ্ছিল্য হাসলো। অভিরূপ হাতের ইশারায় তাকে ভয় পেতে নিষেধ করে তার রিমুভ করার জন্য নির্দেশ দিল। রিমুভ ইট। অভিরূপের নির্দেশ পেতেই সারফরাজকে শুইয়ে ঝটপট নিজের কাজে লেগে পড়লো পাওলো নামের ছেলেটি। ছোট ট্যাটু রিমুভ করতে খুব বেশি সময় লাগলো না। পাওলো অল্প মেডিসিন চোখের নিচে লাগিয়ে বলে উঠলো, ইট উইল টেক 3 days ফর দ্য স্ক্যার টু হিল। চোখের নিচে বেশ জ্বালাপোড়া হচ্ছে। শোয়া থেকে চট করে উঠে বাইরে বেরিয়ে এলো সারফরাজ। অভিরূপ বিল মিটিয়ে পেছন পেছন এলো। এরপর ছোট গলায় বলল, তোর জন্য একটা ব্লাইন্ড ডেটের বুকিং দিয়েছি, হোটেল ন্যাগোল্যান্ডে। একদিকে চোখের যন্ত্রণা, অন্যদিকে অভিরূপের ব্লাইন্ড ডেট, দুই মিলিয়ে সারফরাজের মস্তিষ্কে চিড়বিড়িয়ে উঠলো। লম্বা লম্বা পা ফেলে গাড়িতে উঠে বলে উঠলো, কতবার বলবো মেয়ে মানুষের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। নাছড় বান্দা ভঙ্গিতে অভিরূপ হুড়মুড়িয়ে পাশের সিটে বসতে বসতে কাঁদো কাঁদো গলায় বলল, এমন বলিস না, একদম মরে যাবো ব্রো। $2000 দিয়ে রেস্টুরেন্ট বুক করেছি। কতটা কস্টলি তুই একবার ভেবে দেখ। পুরো টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিয়েছি। তুই না গেলে জান কচলাবে টাকা হারানোর যন্ত্রণায়। প্লিজ, ওয়ান টাইমের জন্য রিকোয়েস্ট করছি, জাস্ট ওয়ান টাইম।
আমি তোকে বলেছি মেয়ে খোঁজ আমার জন্য। কখনো দেখেছিস কোনো মাফিয়া টাকা পাওয়ার বিজনেস এসব ছেড়ে মেয়ে মানুষের হাফ প্যান্টের তলায় বাধা পড়েছে? জিভ কেটে অভিরূপ বলল, ছি, কিসের তলা ফলা বলছিস এসব? মুখে একটু লাগাম দে তো। তো বিদেশি মেয়েদের আঁচল আছে নাকি যে সেখানে বাধা পড়বো? অভিরূপ খপ করে সারফরাজের পা চেপে ধরে বলে উঠল, তুই না গেলে আমি তোর পা ছাড়বো না, প্লিজ একবার যা, ভালো না লাগলে আর কোনোদিন জোর করবো না, প্রমিস। অভিরূপের পাগলামো দেখে তপ্ত শ্বাস ফেললো সারফরাজ, এরপর বলল, কয়টায়? চট করে পা থেকে উঠে সিটে হেলান দিয়ে বসে অভিরূপ বলে উঠল, আজ সন্ধ্যা 7টায়, টেবিল নাম্বার 11। গাড়ি স্টার্ট করতে করতে সারফরাজ বলল, ঠিক আছে যাব। আর এল সালভাদর থেকে কোন কল এসেছে? কিছু বলেছে ওরা? নিজের ফোন চেক করতে করতে অভিরূপ চিন্তিত গলায় বলল, তুই কি ড্যানের সাথে ওয়েপনের বিজনেসের ডিল করতে চাচ্ছিস? সালভাদর কতটা ডেঞ্জারাস জায়গা জানিস তো নাকি? অভিজ্ঞ হাতে স্মুথলি ড্রাইভ করতে করতে সারফরাজ বলে উঠল, আমার বন্দুক বেচতে পারলেই হলো, ওখানে কে কার প্রাণ নিচ্ছে সেটা আমার দেখার বিষয় নয়। নিজের ফোন আর একটু ঘেটে অভিরূপ বলে উঠল, ড্যান এখনো কোনো অ্যান্সার পাঠায়নি। অলরেডি সে ডেভিল কিং নামক কোনো ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ আছে। শুনেছি লস অ্যাঞ্জেলস এর নামকরা ওয়েপন বিজনেসম্যানকে, একদম লাইসেন্স করা, দীর্ঘদিনের ব্যবসা তার। শুধু তাই নয়, এলসিডি আর কোকেনের ও বিশাল বিজনেস তার। তাকে ফেলে তোর প্রস্তাবে ড্যান মানবে কিনা কে জানে। গাড়ির স্পিড আরো এক ধাপ বাড়িয়ে সারফরাজ বলল, নাম খুঁজে বের কর ওই শয়তান রাজের। নাম জানা জরুরি, একই বনে দুটো সিংহ রাজা হতে পারে না। সারফরাজের চোখ দুটোতে ভয়ানক ক্রোধ দেখা গেল। এই ক্রোধের হেতু খুঁজে পেল না অভিরূপ। দুজন দুজনের জায়গা থেকে বিজনেস করছে, যেচে পড়ে ভীমরুলের বাসায় ঢিল ছোড়ার দরকারটা কি? অভিরূপ ইতস্তত বোধ করে বলল, অযথা ঝামেলা পাকানোর কি দরকার আছে? কারণ এই ডেভিল কিং আরো মাস 6 আগে আমার রাশিয়ান ডিলারকে ফুসলেছে, কায়দা করতে না পেরে আমার উপর অ্যাটাক পর্যন্ত করেছিল। কিছুদিন আগে হাতে যেই গুলি লেগেছিল এটা ওরই কাজ ছিল। অবাক হয়ে অভিরূপ শোধায়, আমাকে কিছু জানালি না কেন? তোকে ইচ্ছে করেই বলিনি, নিজের চিন্তা অন্যের উপর চাপানো আমার ধাতে নেই। আর কোনো কথা হলো না দুজনের। ঝকঝকে রাস্তা মাড়িয়ে চলতে লাগলো কালো রঙের রোলস রয়েস ড্রপ টেইল। রাস্তা ঝাঁপিয়ে দৌড়ে চলা গাড়িটির পানে অবাক হয়ে তাকিয়ে রইল রাস্তার মানুষজন। পৃথিবীর সবচাইতে দামি গাড়ি এটি, যার মূল্য প্রায় $30 মিলিয়ন। এমন দামি গাড়ি যিনি চালাচ্ছেন, কি তার পরিচয়? ধীরে ধীরে নিজের ব্যাগপত্র বই খাতা গোছানো শুরু করেছে রূপকথা। হাতে আর বেশি সময় নেই, এই মাত্র 5 দিন, এরপর চলে যেতে হবে অচেনা গন্তব্যে। দীর্ঘদিন বাদে নেলির সাথে দেখা হবে, সেই খুশিতে কিছুটা উচ্ছ্বসিত রূপকথা। ব্যাগে নিজের দরকারি জিনিসগুলো ভরতে ভরতে হঠাৎ গত সন্ধ্যার কথা মনে পড়ল রূপকথার। মানুষটা কেমন অদ্ভুত, কি সব মেসেজ পাঠিয়েছে তাকে। অজানা অচেনা মানুষের এমন বার্তা কেউ পাঠায় নাকি? অবশ্য ভুলটা তারই, যেচে পড়ে লোকটার সাথে এহেন মজা করার কি দরকার ছিল? রূপকথা তাৎক্ষণিক লোকটিকে ব্লক করেছে, কিন্তু আরো কয়েকটা প্রোফাইল থেকে লাগাতার মেসেজ এসেই চলেছে। শেষমেশ বাধ্য হয়ে নিজের আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছে রূপকথা। সুফিয়ান বা রেখা কারো কাছেই বিষয়টি শেয়ার করেনি সে। নেহাত সামান্য ঠুনকো বিষয় ভেবেই চুপচাপ রয়েছে। আদেও কি এটা ঠুনকো বিষয়, নাকি ভয়ানক কিছু অপেক্ষা করছে সামনে? কিরে, কি ভাবছিস? রেখার ডাকে হকচকিয়ে ওঠে রূপকথা। এরপর নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, ঢাকায় গিয়ে কি কি করব তার একটা হিসেব করছি মা। মেয়ের কথায় রেখা অতটা পাত্তা দিলেন না। হাতের তেলের বাটি টেবিলে রাখতে রাখতে বলল, তখন বললি মাথা ব্যথা করছে, এরপর সেই যে রুমে ঢুকলি আর বের হলি না। মাথায় তেল পানি দিয়ে চুল টেনে দেই, দেখবি আরাম লাগবে।
রেখার কথার ভাবনা ফেলে একটা ছোট টুল টেনে নিচে বসলো রূপকথা। রেখা অতি যত্নে রূপকথার চুলে বিলি কাটতে কাটতে শুধালেন, আমাদের ছাড়া এই কদিন থাকতে কষ্ট হবে না তোর? হবে তো মা, কিন্তু যেতে তো হবে তাই না? আর আমি নিজেকে একাকী একটু সময় দিতে চাই। প্লিজ মা, মন খারাপ করো না। রেখা এ প্রসঙ্গে আর কথা বললেন না। প্রসঙ্গ পাল্টে বললেন, যাবার আগে চল একদিন শপিং এ যাই, কিছু জামা কাপড় কিনে নিয়ে গেলে সুবিধা হবে তোর জন্য। রূপকথা মাথা ঝাঁকিয়ে বলল, ফুপি বলেছে ঢাকায় চিটাগং এর থেকে ভালো কাপড় পাওয়া যায়, এখান থেকে আপাতত কিনবো না, একেবারে ওখানে গিয়েই কিনবো। একসময় কুলসুম এলো, হাতে ঠান্ডা শরবত। দুই হাতে সেই শরবত রূপকথার সামনে এগিয়ে বলল, অনেক ঠান্ডা শরবত। কুলসুমের হাতে শরবত দেখে কপাল কুঁচকে রূপকথা শুধালো, চিনির বদলে লবণ দিয়েছিস তাই না? কুলসুম তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলল, ও বাজি এগুন অপবাদ ন দিও যে। তাহলে তুই এক ঝোঁক খেয়ে দেখা দেখি। এমন গরমের দিনে ভাঙ্গা মানুষের এমন বাড়াবাড়ি পছন্দ হলো না কুলসুমের। রূপকথার চোখে চোখ রেখে ঠোঁট টিপে বুঝালো সে লবণ নয় চিনি দিয়েই শরবত করেছে। এরপর বহু কনফিডেন্টে এক চুমুক মুখে তুলে বহু কষ্টে গলধকরণ করে মুখ চোখ বিকৃত করে বলে উঠল, আর কাছে লাগের চিনি এগুন নন্তা। রূপকথা ধমকে বলে উঠল, তুই চিনি আর লবণের পার্থক্য শিখে তারপর শরবত বানাবি। ভয়ে ভয়ে কুলসুম শরবতের গ্লাস নিয়ে বিদায় হতে রূপকথা বলে উঠল, ও তোমার কোন কাজে লাগে মা? ছাটাই করছো না কেন? রেখা রূপকথার মাথার চুল টানতে টানতে বলল, বাদ দে, মা বাবাহীন মেয়েটা যাবে কোথায়, তাই রেখে দিয়েছি। বাবা মায়ের কথা মনে পড়তেই সেদিনের সেই ভয়ানক অ্যাক্সিডেন্টের কথা মনে পড়লো রূপকথার। নিমিষেই কেমন বুকের ছাতি কেঁপে উঠলো, চোখ দুটো জলে পরিপূর্ণ হলো। অ্যাক্সিডেন্ট থেকে মনে এলো সারফরাজের কথা। সব মিলিয়ে হৃদয় বিষিয়ে উঠল, অসহনীয় যন্ত্রণা গ্রাস করলো চারপাশ থেকে। প্রত্যেকটা মানুষের আবছা চেহারা চোখে ভাসলো, সেই সাথে কানে বাড়ি খেলো। আমি খুব শীঘ্রই ফিরে আসবো রূপকথা, সে পর্যন্ত তুমি লক্ষ্মী মেয়ে হয়ে থেকো, নইলে আর কোনোদিন ফিরবো না। মুহূর্তেই চোখ থেকে খসে পড়ল জল। সংগোপনে রেখাকে বুঝতে না দিয়ে সেই জল মুছে কম্পিত গলায় রূপকথা শুধালো, আমি কি পাজি মেয়ে মা? রেখা তড়িৎ রূপকথার মাথায় চুমু খেয়ে বলল, তুই আমার লক্ষ্মী মেয়ে। রূপকথা রেখার উত্তরে নিজেকে নিজেই মনে মনে জিজ্ঞাসা করলো, তবে সারফরাজ ফেরে না কেন? সিয়েরা ফরেস্টে শহরের তুলনায় একটু আগেই যেন দিনের আলো ফুরিয়ে যায়। সূর্যের আলো ফুরাতেই চারপাশ থেকে নেকড়ের হাউলিং, শেয়ালের ডাক আর নিশাচর প্রাণীর ভয়ানক স্বর ভেসে আসতে থাকে। চারপাশ কেমন হঠাৎ ভুতুড়ে লাগতে শুরু করে। বাতাসহীন সিয়েরা অরণ্যে হঠাৎই ছোট আলপাইন গাছের চিরল পাতাগুলো খচখচ শব্দে নড়ে উঠল। সেই সাথে সারফরাজের খোলা জানালা দিয়ে কেমন অদ্ভুত ফসফস শব্দ ভেসে আসছে। বেডরুমে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সারফরাজ। এমন সময় এহেন অদ্ভুত শব্দ তাকে বিরক্ত করলো। স্বাভাবিক মানুষের কাছে এই শব্দটা হুট করে শুনলে অধিক ভয়ের মনে হবে, কিন্তু সারফরাজ কেয়ারই করলো না। শব্দটা বাইরে থেকে আসছে, তাই একটা টর্চ নিয়ে এগিয়ে গেল সারফরাজ। ক্ষণকাল গড়াতেই অ্যাঞ্জেলো ঘেউ ঘেউ করে উঠল। কপাল কুঁচকে সারফরাজ বাইরে বের হতেই সমস্ত শব্দ থেমে গেল, কিন্তু অ্যাঞ্জেলোর ঘেউ ঘেউ থামলো না। সাধারণ অপরিচিত কোনো মানুষ দেখলে অ্যাঞ্জেলো এমন হাঁক ডাক করে। টর্চ জ্বালিয়ে চারপাশ খুঁজতে লাগলো সারফরাজ, কেউ নেই। হঠাৎ ইয়ার্ডের কাছে একটা দ্বিখণ্ডিত ব্ল্যাক মাম্বার দেহ পাওয়া গেল, সেই সাথে কুয়াশাচ্ছন্ন ভেজা ঘাসে জুতার মথিত ছাপ। সারফরাজ কপাল কুঁচকে কিছুক্ষণ ভাবলো, এরপর মুখে ক্রূর হাসি ঝুলিয়ে বলল, ওয়াও, আই লাইক ইট। অভিরূপ, অ্যাঞ্জেলো আর সারফরাজ 7টা বাজার 5 মিনিট আগে নিজেদের জন্য বরাদ্দকৃত কেবিনের টেবিলে বসে অপেক্ষা করলো। যার সাথে সারফরাজের ডেট, সে আসলেই অভিরূপ অ্যাঞ্জেলোকে নিয়ে বেরিয়ে যাবে। সারফরাজকে একবার গভীর চোখে পরখ করল অভিরূপ। গায়ে একটা ব্ল্যাক শার্ট, ব্ল্যাক ব্লেজার জড়িয়েছে সারফরাজ।
সেই সাথে চুলগুলো ব্যাক ব্রাশ করে জেল দিয়ে সেট করেছে। ছোট কয়েক গাছি চুল কপালের কাছে পড়ে আছে। ফর্সা মুখটা ক্লিন শেভ করেছে বোধহয় দীর্ঘদিন বাদে। হাতে দামি রোলেক্স ঘড়ি। খোঁচা খোঁচা গোঁফ না থাকায় চকচকে ঠোঁটটা বেশ নজর কেড়েছে। কোনো মেয়ে এমন সম্মোহিত পুরুষ রিজেক্ট করতে পারবে না, এমনটা ভেবে মনে মনে শান্তি অনুভব করলো অভিরূপ। মিনিট 10 অপেক্ষা করতেই অনিন্দ্য সুন্দরী এক মেয়ের আগমন ঘটল। লম্বা ফর্সা বাদামি চুলের ছোট পোশাকধারী মেয়েটিকে দেখে ফাঁকা ঢোক গিলল অভিরূপ। কিন্তু সরফরাজ নির্বিকার, যেন এর চাইতে হাজার গুণ সুন্দর জিনিস সে দেখে ফেলেছে। সরফরাজকে স্পেস দিতে অ্যাঞ্জেলোকে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল অভিরূপ। যাবার আগে চোখ টিপে কিছু ইঙ্গিত করলো। অভিরূপ দরজা ঠেলে চলে যেতেই মেয়েটি ডিসেন্ট হেসে বলল, ভদ্রতার খাতিরে উঠে পর্যন্ত দাঁড়ালো না সরফরাজ। এতে মেয়েটি একটু ভ্যাবাচাকা খেলো। ধীরে ধীরে মেয়েটি তার পরিচয় দিতে লাগলো, কিন্তু সরফরাজ এবারও মুখ খুলল না। মেয়েটি নিজের সৌন্দর্যের পাশাপাশি শারীরিক সৌন্দর্য দর্শন করতে চাইল সরফরাজকে। গভীর চোখে মেয়েটির পানে নজর বুলিয়ে সরফরাজ বলে উঠল, আই এম ইমপ্রেসড, উইল ইউ বি মাই বেড পার্টনার? মেয়েটি সরফরাজের প্রস্তাবে খানিক বাঁকা হাসলো। এরপর ছোট পোশাক টেনে টুনে নিষিদ্ধ অঙ্গের আকর্ষণ বাড়িয়ে নেশাকতা গলায় শুধালো, সো হার ইউ? সরফরাজ ফিচেল হেসে বিড়বিড় করে বলল, রক্তের পিপাসা বড্ড করে চেপেছে, রক্তের পিপাসা বড্ড করে চেপেছে। বাংলা বুঝলো না মেয়েটা, তাই ঠোঁটে হাসির রেখা অব্যাহত রেখে শুধালো, সরি? সরফরাজ প্রত্যুত্তর না করে হাত বাড়িয়ে বলে উঠল, মাই হাউস ইজ এমটি, ডোন্ট ওয়েস্ট টাইম ডার্লিং। এই শোনো না, শালো এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।